আসসালামু আলাইকুম। বিবিএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আমি ধরেই নিচ্ছি তোমরা ভালো আছো, কারণ আমরা তোমাদের সাথে আছি। নিয়ম মাফিক সাপ্তাহিক রুটিন অনুযায়ী আমরা কয়েকদিন পর পরই তোমাদের সামনে আসছি, তোমাদের কথা ভাবছি, তোমাদের শিক্ষার কথা ভাবছি, তোমাদের রুটিনের কথা ভাবছি, সিলেবাসের কথা ভাবছি। সুতরাং তোমাদের খারাপ থাকার কোনো কারণ নেই। তো রুটিন অনুযায়ী আমি আজকে তোমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে কস্ট অফ ক্যাপিটালের থার্ড লেকচার নিয়ে আসছি। এর আগে আমরা পড়েছিলাম কস্ট অফ ক্যাপিটালের যে সমস্ত বিষয়গুলি পড়েছিলাম, কস্ট অফ ডেট, কস্ট অফ লং টার্ম বন্ড, কস্ট অফ ডিবেঞ্চার, কস্ট অফ প্রেফার্ড স্টকের কিছুটা আলাপ করেছিলাম। বন্ডের মধ্যে আবার দুই রকম ছিল, পারপিচুয়াল বন্ড, রিডিমেবল বন্ড। এখন আমি গত ক্লাসে শেষের দিকে তোমাদের কস্ট অফ প্রেফার্ড স্টকের কিছু ফিচার বলেছিলাম, সেটা আবার তোমাদের মেমোরি রিকল দেওয়ার জন্য আবার আমি প্রেফার্ড স্টকের সেই ফিচারগুলি বলছি। দেখো, কস্ট অফ প্রেফার্ড স্টকের মধ্যে এইগুলি কোনো সেন্টেন্স না, কি পয়েন্টগুলি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রেফার্ড স্টকের মধ্যে থাকে কি, গেট প্রেফারেন্স। প্রেফারেন্স কার উপর কে প্রেফারেন্স পাবে এটা মাথায় আসে, সেজন্য এই পয়েন্টটা খেয়াল করো। তো কার উপর প্রেফারেন্সটা পাবে? প্রেফারেন্সটা পাবে কমন স্টকের উপর। কমন স্টকের উপর কারা পাবে? প্রেফার্ড স্টক হোল্ডাররা পাবে। কোন দিক দিয়ে পাবে? সেজন্য আছে একটা সার্টেন রেট, একটা সার্টেন রেটে তারা এই প্রেফারেন্সটা পাবে। এবং এই রেটটা কি? ডিভিডেন্ডের রেট, অর্থাৎ এই রেটে তারা ডিভিডেন্ড পাবেই, যেখানে কমন স্টক হোল্ডাররা কিন্তু এরকম নিশ্চয়তা পায় না যে তারা এই রেটে ডিভিডেন্ড পাবেই। প্রেফারেন্সিয়াল স্টক হোল্ডাররা ডিভিডেন্ড পাওয়ার পরে কমন স্টক হোল্ডাররা ডিভিডেন্ড পেয়ে থাকে। সেক্ষেত্রে মজার ব্যাপার হলো যে প্রেফার্ড স্টক হোল্ডারদের আমরা দুই রকমভাবে দেখতে পাই। যেমন আমি এখানে বলেছি বোথ বন্ড অ্যান্ড কমন স্টক, অর্থাৎ কমন স্টকের ফিচারটাও আমরা দেখতে পাচ্ছি প্রেফার্ড স্টকের মধ্যে, আবার বন্ডের ফিচারটাও দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি? যেমন বন্ড হোল্ডাররা নির্দিষ্ট রেটে নির্দিষ্ট হারে কি পায়? ইন্টারেস্ট পায়। আর কমন স্টক হোল্ডাররা নির্দিষ্ট হারে পায় না, কিন্তু ডিভিডেন্ড পায়। তাহলে এখানে প্রেফার্ড স্টক হোল্ডাররা নির্দিষ্ট রেটে পাচ্ছে, সে কারণে তাদের চরিত্র হচ্ছে বন্ড হোল্ডারদের মতো, তাদের বৈশিষ্ট্য। আর যেহেতু তারা ডিভিডেন্ড পাচ্ছে, এই দিক থেকে হচ্ছে আমরা বলতে পারি তাদের বৈশিষ্ট্যটা কমন স্টক হোল্ডারদের মতো। আরও একটা কথা বলতে পারি প্রেফার্ড স্টক হোল্ডারদের সম্পর্কে, যেমন এই প্রেফার্ড স্টক হোল্ডারদের আমরা বলতে পারি নট অ্যাকচুয়াল ওনার, নট ক্রেডিটর। তাহলে কি হলো? যেমন দুইটা গ্রুপে বৈশিষ্ট্য বিরাজমান, আবার তেমনি কোনোটাই বলা যায় না। ফুললি তাদেরকে কোম্পানির ওনারও বলতে পারছি না, আবার ফুললি তাদেরকে ক্রেডিটরও বলতে চাচ্ছি না। অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি প্রেফার্ড স্টক হোল্ডাররা হচ্ছে এই দুইয়ের সম্মিলন, অর্থাৎ ক্রেডিটরের বৈশিষ্ট্যও আছে, ওনারশিপের বৈশিষ্ট্য আছে। সুতরাং তাদের এই ক্যাপিটালের কস্ট কি এবং কিভাবে নির্ণয় করব সেটাই আমি দেখাবো তোমাদের। আরেকটা বৈশিষ্ট্য হলো প্রেফার্ড স্টক হোল্ডারদের প্রত্যেকটা শেয়ারকে কনভার্ট করা যায়, কমন স্টকে কনভার্ট করা যায়। সুতরাং আমরা এই কয়টা শব্দ থেকে আমরা প্রেফার্ড স্টক হোল্ডারের বৈশিষ্ট্যটা দেখতে পেলাম। দেখো, যেমন গেট প্রেফারেন্স, সার্টেন রেট, বোথ বন্ড অ্যান্ড কমন স্টক, নট অ্যাকচুয়াল ওনার, নট ক্রেডিটর, রিডিমেবল টু কমন স্টক। তাহলে ক্লিয়ার? তোমরা প্রেফার্ড স্টকের যে বৈশিষ্ট্য এবং প্রেফার্ড স্টক হোল্ডারদের যে অবস্থান সেটা সম্পর্কে নিশ্চয়ই ক্লিয়ার। এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। প্রেফার্ড স্টকের মধ্যেও দুই রকম, একটা হলো পারপিচুয়াল আর একটা হলো রিডিমেবল, যেটা আমরা বন্ডেও দেখেছি, পারপিচুয়াল এবং রিডিমেবল। ঠিক সেই রকমই প্রেফার্ড স্টকের ক্ষেত্রেও পারপিচুয়াল আর রিডিমেবল দুই রকমই আছে। এটা আমি ছোট্ট একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি।
পারপিচুয়াল প্রেফার্ড স্টকের জন্য আমাদের সূত্র হলো কেপি কস্ট অফ প্রেফার্ড স্টক ইকুয়াল টু ডিপি ডিভাইডেড বাই এনএসভি ইন্টু 100। ডিপি হচ্ছে ডিভিডেন্ড অফ প্রেফার্ড স্টক, আর এনএসভি নেট সেল ভ্যালু তোমরা জানো। এখানে আমি একটা সিচুয়েশন দেখানোর চেষ্টা করেছি, যেমন 14% ইরিডিমেবল প্রেফার্ড স্টক, টিএস দ্বারা প্রেফার্ড স্টক সংক্ষেপে লিখেছি। 14% ইরিডিমেবল প্রেফার্ড স্টক, ফেস ভ্যালু হচ্ছে 100, আর এখানে এফসি বলতে ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট 5%। তিনটা সিচুয়েশন আমরা বের করব, অ্যাট পার, 5% ডিসকাউন্ট এবং 5% প্রিমিয়াম। এখন আমরা দেখি কি কি দেয়া আছে। যেমন ডিপি দেয়া আছে 14% ইরিডিমেবল প্রেফার্ড স্টক মানেই হচ্ছে এখানে ডিভিডেন্ড 14%। তাহলে আমাদের ফেস ভ্যালু 100 আর ডিভিডেন্ড টাকা 14, দেখতে পাচ্ছ। আর এনএসভি আমরা জানি যে ভ্যালু থেকে, ফেস ভ্যালু থেকে ফ্লোটেশন কস্ট বাদ দিলে আমরা পাই নেট সেল ভ্যালু। এখানে 100 মাইনাস 100 অফ 5%, সুতরাং আমরা পাচ্ছি এনএসভি 95। এটাকে আমরা এই সূত্রে বসিয়ে দিলে পাচ্ছি কত? 13.74%। এটা কস্ট অফ প্রেফার্ড স্টক। দেখো আমরা 14% ডিভিডেন্ড দিচ্ছি, কিন্তু তার কস্ট আসতেছে 13.74। এটা কেন ইন্ডিকেট করলাম? এখানে তোমার মাথায় রাখতে হবে যে রিটার্নের চেয়ে কস্ট যেন কম হয়। আচ্ছা, এরপরে সেকেন্ড হচ্ছে আমাদের প্রিমিয়াম। 5% প্রিমিয়ামে দেখো ওয়ার্কিংসে আমি দেখিয়েছি, 10% প্রিমিয়ামে সেটা কত? 10% প্রিমিয়ামে আমার ফেসগুলো হয়ে গেল 110। এনএসবি হচ্ছে 110 মাইনাস 110 অফ 5%, আমরা পাচ্ছি 100 টাকা 4.5। এটাকে আমরা যদি দেখি তাহলে কত আসে? অ্যাট প্রিমিয়ামে কস্ট অফ প্রেফার্ড স্টক 14 divided by 104.5 into 100, that is 13.4%। ঠিক অ্যাজ ইউজুয়াল আগের মতো বন্ডেও যখন নাকি প্রিমিয়ামে বন্ড ইস্যু করা হতো তখন দেখেছি আমরা কস্টটা কমে আসে। আর প্রেফার্ড স্টকেও দেখলাম যখন আমরা প্রিমিয়ামে ইস্যু করি তখন এক পারের চেয়ে কস্টটা কমে আসছে। এখানে 13.74, এখানে 13.4% অ্যাপ্রক্সিমেটলি, পয়েন্টের পরে একটু এদিক সেদিক হতে পারে। আবার ডিসকাউন্টে যদি করি তাহলে কি দাঁড়ায়? 5% ডিসকাউন্টে আমরা দেখলাম যে এখানে এনএসবি আসছে 90.25। 90.25 ধরে আমরা করলাম যে 14 ডিভাইডেড বাই 90.25 ইন্টু 100, তো কস্ট অফ প্রেফার্ড স্টক আমরা পাচ্ছি কত? 15.5। আবার আমি এখান থেকে তোমাদের যে শিক্ষণীয় বিষয়টা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে তোমার এই ক্যালকুলেশন খুবই একটা সিলি ম্যাটার, এটা তোমরা করতেই পারবা, কিন্তু এখান থেকে যেটা মনে রাখতে হবে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে যখন প্রিমিয়ামে ইস্যু করা হবে তখন কস্টটা কমে আসবে এক পারের চেয়ে, আর যখন আমরা ডিসকাউন্টে ইস্যু করব তখন কিন্তু কস্টটা বেড়ে যায়। এখান থেকে তোমাদের উদ্দেশ্য হলো এইটুকুই অর্জন করা, অর্থাৎ এই ইনফরমেশনটুকু তোমাকে মাথায় রাখতে হবে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ লেভেলে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এবার আমি দেখাতে চাচ্ছি তোমাদের রিডিমেবল প্রেফার্ড স্টকে একটা উদাহরণের সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করছি সূত্রের মাধ্যমে। প্রথমে দেখো রিডিমেবল প্রেফার্ড স্টকের সূত্রটা কেমন। এখানে তোমাদের মনে করিয়ে দিতে চাই, যদি আমার আগের দুটো ক্লাস ঠিক মতো দেখে থাকো তাহলে এই রিডিমেবল প্রেফার্ড স্টকের সূত্র তোমাকে আর নতুন করে খেয়াল করার কিছু নাই, জাস্ট এখানে শুধুমাত্র এর বৈশিষ্ট্যটা চেঞ্জ, তাছাড়া ল্যাঙ্গুয়েজ এবং সূত্র সেম। ওখানে যেমন থাকে বন্ড, এখানে হচ্ছে প্রেফার্ড স্টক। আচ্ছা, তাহলে কেপি কস্ট অফ প্রেফার্ড স্টক হচ্ছে ডিপি ডিভিডেন্ড অফ প্রেফার্ড স্টক প্লাস আরবি
এটা হচ্ছে রিডিমেবল ভ্যালু, NSV নেট সেল ভ্যালু ডিভাইডেড বাই N নাম্বার অফ ইয়ার, আপনার নাম্বার অফ ইয়ার রিডিমেবল ভ্যালু প্লাস নেট সেল ভ্যালু ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এখানে একটা সিচুয়েশন আমি তোমাদের দেখিয়েছি, শর্টকাট সিচুয়েশনগুলি আমি দেখানোর চেষ্টা করছি যাতে অনলাইন ক্লাসেও তোমরা ঠিকঠাকভাবে বিষয়টা বুঝতে পারো, অনুধাবন করতে পারো। আমি আগেও বলেছি এই ক্লাস থেকে তুমি অঙ্ক করার ওয়েটা জেনে নিবা, রাস্তাটা জেনে নিবা, টেকনিকটা জেনে নিবা। বারবার প্র্যাকটিস কিন্তু বইয়ের থেকে তোমাকেই করতে হবে, বিভিন্ন সিচুয়েশনে প্র্যাকটিস তোমাকেই করতে হবে। আচ্ছা, এখানে একটা সিচুয়েশন আমি দেখানোর চেষ্টা করেছি, দেখো 14% রিডিমেবল প্রেফার্ড স্টক, সংক্ষেপে লিখেছি টাকা 1000 আফটার 10 ইয়ার্স, ইস্যু প্রাইস টাকা 960, ফ্লোটেশন কস্ট টাকা 20। অর্থাৎ আমার সূত্রের জন্য যা কিছু দরকার এই সিচুয়েশনটাই তাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। সূত্রের জন্য ডিভিডেন্ড দরকার, 14% আছে, নাম্বার অফ রিডিমেবল শেয়ারের একটা নাম্বার অফ ইয়ার থাকে, ম্যাচুরিটি ডেট থাকে, সেটা আছে 10 ইয়ার্স। দেন আছে তোমার রিডিমেবল ভ্যালু এবং সেল ভ্যালু, সেল ভ্যালুটা আছে 960 বা ইস্যু প্রাইস যেটাই বলি 960। আর হচ্ছে ফ্লোটেশন কস্ট আমাদের দরকার, সেই ফ্লোটেশন কস্ট আছে 20। এখানে পার্সেন্ট না দিয়ে একটু কাজ কমিয়ে দিয়েছি যে ফ্লোটেশন কস্ট পার্সেন্টে বের করা তোমরা জানো। তাহলে ডিভিডেন্ড 14%-এ আসে আমার 140, আর রিডিমেবল ভ্যালু আফটার 10 ইয়ার্স বলে দেওয়া আছে 1000। নেট সেল ভ্যালুটা হবে আমার এখানে ইস্যু প্রাইসটাকে ধরে নেওয়া হবে সেল ভ্যালু, আর ইস্যু প্রাইস থেকে ফ্লোটেশন কস্ট বাদ দিলে পেয়ে যাচ্ছি কি পেয়ে যাচ্ছি নেট সেল ভ্যালু। এখন আমি এই সূত্রে বসিয়ে দিচ্ছি যে কেপি সমান ডিপি, ডিপি পেলাম 140, রিডিমেবল ভ্যালু 1000, NSV 940 ডিভাইডেড বাই N হচ্ছে 10, দেন RV প্লাস NSV 1000 প্লাস 940 ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এখন আমরা এটা ক্যালকুলেশন করে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাবা 15.05%। এটা হচ্ছে কস্ট অফ রিডিমেবল প্রেফার্ড স্টক। আমরা ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে কস্ট অফ রিডিমেবল প্রেফার্ড স্টক দেখানোর চেষ্টা করলাম। ক্লিয়ার? আচ্ছা, আমরা কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশন করতে গিয়ে প্রথমেই বলেছিলাম যে এই ক্যাপিটালের কোন কোন বিষয়ের আমরা কস্ট বের করব, যেমন বন্ডের কস্ট, প্রেফার্ড স্টকের কস্ট, কমন স্টকের কস্ট, রিটেন আর্নিংস, এই সমস্ত কস্টের এই ধারাবাহিকতা। এবার আমি আসছি কস্ট অফ ইকুইটি বা কমন স্টক, যেটা কস্ট আমাদের সবসময় বের করতে হয় এবং ভেরি মাচ ইম্পর্টেন্ট। কস্ট অফ কমন স্টক, কস্ট অফ কমন স্টক বলতে কি বুঝি আমরা? কমন স্টকটা কি? কোম্পানি যারা সাধারণ শেয়ার হোল্ডার, তারা কোনো নির্দিষ্ট হারে ডিভিডেন্ড পায় না, ইন্টারেস্টের তো প্রশ্নই আসে না, তারা এক বছর শেষে যে পরিমাণ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়, যেমন বন্ড হোল্ডারদের ডিমান্ড মেটাতে হয়, প্রেফার্ড স্টক হোল্ডারদের ডিমান্ড মেটানোর পরে যে ডিভিডেন্ড থাকে সেই ডিভিডেন্ডের প্রাপ্যতা হয় কমন স্টক হোল্ডারদের। অর্থাৎ তারা হচ্ছে থার্ড লেভেলে যে তাদের প্রাপ্যটা পেয়ে থাকে। এখন কমন স্টক হোল্ডারদের যে কস্ট, তা আমরা কিভাবে মেজার করব বা কিভাবে বুঝবো যে এটা কোন ধরনের কস্ট? আপাত দৃষ্টিতে কমন স্টকের কোনো কস্ট দেখা যায় না। যেমন আমি এখানে বলতে চেষ্টা করেছি বুলেট পয়েন্ট দিয়ে যে হ্যাজ নো ভিজিবল কস্ট, অর্থাৎ যেমন বন্ডের একটা ভিজিবল কস্ট আছে ইন্টারেস্ট, আবার প্রেফার্ড স্টকের আছে যে একটা নির্দিষ্ট হারে ডিভিডেন্ড পায়, কিন্তু কমন স্টকের ক্ষেত্রে তেমন ভিজিবল কোনো কস্ট নাই। তার মানে কি আমরা কি এটা চিন্তা করব যে কমন স্টকের কোনো কস্ট নাই? মোটেও না, কমন স্টকেরও কস্ট আছে। যেমন আমি বলতে চেষ্টা করি, বাট নট রিজন টু থিঙ্ক দ্যাট দেয়ার ইজ নো কস্ট অফ কমন স্টক। এটা ভাবার কোনো কারণ নাই যে কমন স্টকের কোনো নাই, কস্ট নাই। সুতরাং আমাদের কমন স্টকেরও কস্ট আছে এবং সেটাই আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে বের করব।
এখানে আর কি পায় কমন স্টক হোল্ডাররা? ডিভিডেন্ড পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কমন স্টক হোল্ডারদের ভিজিবল কস্ট না থাকলেও বাস্তবে কিন্তু কস্ট আছে এবং তারা ডিভিডেন্ড পায়, সেখানে নির্দিষ্ট হার না থাকলেও তারা ডিভিডেন্ড পায়। আর এই কমন স্টকের কস্টটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কেই দ্বারা প্রকাশ করি। এখন এই কেই কত রকম বিভিন্ন মডেলে, বিভিন্ন মডেল আছে এই কেই ডিটারমিনেশনের, অর্থাৎ কস্ট অফ কমন স্টক বা কস্ট অফ ইকুইটি ডিটারমিনেশনের জন্য আমরা 3টা মডেল দেখে থাকি। একটা হচ্ছে ডিভিডেন্ড মডেল, ডিভিডেন্ড গ্রোথ মডেল, আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, যাকে আমরা সংক্ষেপে অনেক বেশি পরিচিত সিএপিএম মডেল নামে। যে সিএপিএম মডেলটা কমার্সের স্টুডেন্ট বা বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টদের কাছে অনেক অতি পরিচিত একটা মডেল। তাহলে আমরা 3টে মডেল পাচ্ছি এখানে। প্রথমটা হচ্ছে ডিভিডেন্ডের কোনো গ্রোথ নাই, দ্বিতীয়টা হচ্ছে ডিভিডেন্ডের গ্রোথ আছে, আর তৃতীয়টা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এই 3টে মডেল তোমরা ইকুইটির জন্য মাথায় রাখবা এবং এই 3টে মডেলে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করছি এখন। আচ্ছা, আমরা 3টা মডেলের কথা বললাম একটু আগেই। একটা হচ্ছে ডিভিডেন্ড মডেল, গ্রোথ মডেল, একটা হচ্ছে সিএপিএম মডেল। আর ডিভিডেন্ড মডেলের সূত্র হচ্ছে KE ইকুয়াল টু D1 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। D1 এখানে KE দ্বারা বোঝানো হচ্ছে KE ডিনোট কস্ট অফ ইকুইটি, DE ডিনোট ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারও হতে পারে, অ্যাট নেক্সট ইয়ারও হতে পারে। আর P0 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, অর্থাৎ ইকুইটির কারেন্ট মার্কেট প্রাইসটা। এখানে আমরা একটা এক্সাম্পল মনে মনে কল্পনা করে নিলাম, অ্যাজাম্পশন করে নিলাম যে আমাকে হয়তো নেক্সট ইয়ার বা এন্ড অফ দ্য ইয়ার ডিভিডেন্ড দেওয়া আছে টাকা 10, আর প্রাইস আছে 150 ইন্টু 100। এটা আমরা একটা অ্যাজাম্পশন করে নিলাম। তাহলে এভাবে আমরা হচ্ছে গ্রোথ মডেলের ডিভিডেন্ড মডেলের D1 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। এরপরে আসি গ্রোথ মডেল, যেটা আর একটু ইম্পর্টেন্ট। গ্রোথ মডেলের মধ্যে সূত্রটা কি? KE ইকুয়াল টু D1 ডিভাইডেড বাই P0 প্লাস G। D1 ডিভাইডেড বাই P0 প্লাস G। তাহলে এখানে একটা ডিভিডেন্ড রেট দেওয়া থাকবে, আর রেটে প্রকাশ করতে হলে অবশ্যই ইন্টু 100, না দিলেও আমরা লাস্ট অফ অল 100-এ কনভার্ট করে নিই। এখানে একটা গ্রোথ রেট দেওয়া থাকবে, নেক্সট ইয়ার ডিভিডেন্ড অথবা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ডিভিডেন্ড, এবং কারেন্ট মার্কেট প্রাইসটা দেওয়া থাকবে। আমরা KE বের করব। এরপরে আসি কস্ট অফ নিউ শেয়ার। নিউ শেয়ার যদি থাকে সেক্ষেত্রে আমাদের কিভাবে বের করতে হবে? সেখানে একটা ফ্লোটেশন আমরা জানি, নিউ শেয়ারের ফ্লোটেশন কস্ট থাকে D1 ডিভাইডেড বাই P0 ইন্টু 1 মাইনাস FC, অর্থাৎ ফ্লোটেশন কস্ট প্লাস G ইন্টু 100। আমরা একবারে নিউ শেয়ার এর একটা সিচুয়েশন দেখিয়ে যদি তোমাদের একটা অঙ্ক দেখায়, তাহলে আমাদের নর্মালি D1 ডিভাইডেড বাই P0 প্লাস G এটা অলরেডি আমাদের দেখানো হয়ে যাবে। এজন্য আমি তোমাদের একটা কস্ট অফ নিউ শেয়ারের একটা সিচুয়েশন দেখিয়ে একটা অঙ্ক করার চেষ্টা করতেছি, একটু মনোযোগী হও। কস্ট অফ নিউ শেয়ারের কস্ট অফ ইকুইটির ক্ষেত্রে যখন কস্ট অফ নিউ শেয়ার, সেখানে আমাদের ফ্লোটেশন কস্ট থাকে এবং সেই রিলেটেড একটা সিচুয়েশন তোমাদের দেখানোর চেষ্টা করেছি। দেখো, কারেন্ট এগুলো সবই অ্যাজাম্পশন সিচুয়েশন। কারেন্ট মার্কেট প্রাইস টাকা 175 অ্যান্ড কারেন্ট ডিভিডেন্ড টাকা 14 পার শেয়ার, এক্সপেক্টেড গ্রোথ রেট 6%, ফ্লোটেশন কস্ট 5% অফ মার্কেট প্রাইস। হোয়াট ইজ কস্ট অফ ইকুইটি? তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? যে গিভেন কি বলেছি, কারেন্ট ডিভিডেন্ড টাকা 14, কারেন্ট ডিভিডেন্ড টাকা 14। তো কারেন্ট ডিভিডেন্ড যদি টাকা 14 হয়, তাহলে তো আমরা ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ডও বলতে পারি না,
ডিভিডেন্ড অফ দ্য নেক্সট ইয়ারও বলতে পারি না, তাহলে সেটাকে বলতে হবে D0। আর ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারকে বলি আমরা D1, যেটা আমাদের সূত্রের মধ্যে আছে। সূত্রে কি আছে? D1 ডিভাইডেড বাই P0 মাইনাস ফ্লোটেশন কস্ট FC প্লাস G ইন্টু 100। আমাদের গিভেন আছে D0 টাকা 14, P0 টাকা 175, ফ্লোটেশন কস্ট 175 ইন্টু 5% হচ্ছে 8.75, আর গ্রোথ রেট আছে 6%। তাহলে এখানে আমাকে কি বের করে নিতে হবে? আমার সূত্রে আছে D1 ডিভাইডেড বাই P0 মাইনাস FC প্লাস G ইন্টু 100। তাহলে আমাকে কি বের করতে হবে? D1 বের করতে হবে। এখানে একটা নতুন সূত্র আবার তোমরা নোট ডাউন করো। D1 ইকুয়াল টু D0 ইন্টু 1 প্লাস G। D1 ইকুয়াল টু D0 ইন্টু 1 প্লাস G। গ্রোথ রেট সাথে একটা কানেকশন করে আমরা নেক্সট ইয়ার ডিভিডেন্ড অর এন্ড অফ দ্য ইয়ার ডিভিডেন্ড ক্যালকুলেশন করি, যেটা আমি দেখিয়েছি। দেখো D1 D0 হচ্ছে 14, 1 ফর্মুলা 1, আর G হচ্ছে 6%, 0.06। তাহলে D1 পাচ্ছি 14.84। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি। কে এর জন্য আমার কি দরকার? D1 কত পেলাম? 14.84 ডিভাইডেড বাই P0 কত আছে? 175। তারপরে মাইনাস ফ্লোটেশন কস্ট কত পেলাম? দেখো এখানে 8.75 ইন্টু জি কত আছে? জি হচ্ছে 6%, দ্যাট মিনস 0.06। এই হয়ে গেল আমাদের ক্যালকুলেশন কে এর জন্য। এটাকে ইন্টু 100 করলেই পেয়ে যাব। এখন এটা শুধুমাত্র ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে এই রেজাল্টটা পেয়ে যাবা। অর্থাৎ রেজাল্ট আমরা ক্যালকুলেশন করলে পাই 14.93%। বিষয়টা ল্যাঙ্গুয়েজ হয়তো তোমাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকলেও বিষয় না, মাথায় রাখতে হবে যে কেই বের করতে গেলে তোমার অবশ্যই DE লাগবে, P0 লাগবে, গ্রোথ রেট লাগবে। যদি গ্রোথ রিলেটেড হয় তাহলে আমাদের এটা আগেই খুঁজে নিতে হবে। আমাদের যে সমস্যা দেওয়া থাকে, প্রবলেম দেওয়া থাকবে, সেই প্রবলেম থেকে P0 না থাকলে অবশ্যই তোমার সেখানে কি দেওয়া থাকবে? এই সূত্রের জন্য বাকিগুলি দেওয়া থাকবে, D1 দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা P0 বের করে নিবা। আবার D1 দেওয়া না থাকলে গ্রোথ রেট দেওয়া থাকবে, আর গ্রোথ রেট দেওয়া থাকলে আমি খুব সহজেই আবার D1 বের করে ফেলতে পারি। এভাবে আমরা এই সূত্রের প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ক্যালকুলেশন করলে কস্ট অফ ইকুইটি বের করা এটা কোনো বিষয়ই না। তাহলে আমরা গ্রোথ মডেলে কস্ট অফ ইকুইটিটা দেখলাম। আমি প্রত্যেকটা মডেলে একটা করে এক্সাম্পল দিয়ে যাচ্ছি, আবারও বলছি, তার মানে এই নয় যে এইটুকুই তোমার ক্যালকুলেশনের বিষয় কিন্তু আরও অনেক বিষয় আছে যেগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবা। আমরা CAPM মডেল দেখব। এখন আমি যেটা ক্যালকুলেশন করব, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে কিভাবে কস্ট অফ ইকুইটি ক্যালকুলেশন করে সেটা দেখানোর চেষ্টা করব। সেই বিষয়ে দু চারটা কথা না বললেই নয়। প্রত্যেকটা মডেলের মধ্যে হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলটা হচ্ছে মোর লজিক্যাল, যেখানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মাস্ট বি ইকুয়াল টু রিস্ক ফ্রি রিটার্ন অ্যান্ড রিস্ক প্রিমিয়াম। অর্থাৎ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হবে রিস্ক ফ্রি রিটার্ন এবং রিস্ক প্রিমিয়ামের সমান। এই জিনিসটা এখানে চলে আসবে, কারণ রিস্ক ফ্রি রিটার্নের যেমন দরকার আছে, আবার যেখানে রিস্ক প্রিমিয়াম আছে সেটাও আমাদের রিয়েলাইজ করার দরকার আছে, এবং সেটা মাথায় রেখে এই মডেলটা করা হয়েছে। আর এখানে একটা বিটা কোএফিসিয়েন্ট আছে, যে বিটা কোএফিসিয়েন্টটা হচ্ছে রিস্ক মেজারিং টুলস, যেটা সেই বিটা কোএফিসিয়েন্টের মাধ্যমে আমরা রিস্কটা মেজার করে থাকি। তাহলে আমরা দেখি কিভাবে এটার কস্ট অফ ইকুইটির সূত্রটা পাই। KE সমান RF, অর্থাৎ রিস্ক ফ্রি রিটার্ন, প্লাস RM মাইনাস RF। RM হচ্ছে মার্কেট রিস্ক, আর RF রিস্ক ফ্রি রিটার্ন, আর বিটা কোএফিসিয়েন্ট। এইটুকু দ্বারাই আমাদের বোঝানো হচ্ছে কি রিস্ক প্রিমিয়ামটা কতটুকু আছে। অর্থাৎ রিস্ক প্রিমিয়াম বিটা কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করলে আমরা সেটা রিস্ক প্রিমিয়াম পাই। তাহলে রিস্ক প্রিমিয়াম আর রিস্ক ফ্রি রিটার্ন মিলে হচ্ছে KE রিটার্ন রেট অফ রিটার্ন
কেই দ্বারা যেমন কস্ট অফ ইকুইটি বোঝানো হয়, আবার রেট অফ রিটার্ন ওইটা দ্বারা ইন্ডিকেট করা হয়। এবং সে কথাটাই এখানে বলে দেওয়া হয়েছে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মাস্ট বি ইকুয়াল টু রিস্ক ফ্রি রিটার্ন অ্যান্ড রিস্ক প্রিমিয়াম। তাহলে এখানে এইটুকু হচ্ছে রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়াম রিস্ক প্রিমিয়াম কোনটুকু? RM মাইনাস RF ইন্টু বিটা। তাহলে আর RF হচ্ছে রিস্ক ফ্রি। আমাদের ক্যালকুলেশন করতে হবে বিটা কোএফিসিয়েন্টের মাধ্যমে রিস্ক প্রিমিয়ামটা, আর সেই কে এই দুইটা সমন্বয় করেই হবে কেই, দ্যাট মিনস রেট অফ রিটার্ন। এটা আমরা একটা প্রবলেম সলভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। একটা সংক্ষিপ্ত এক্সাম্পল নেওয়ার চেষ্টা করলাম। ট্রেজারি বন্ড ইজ পেইং ইন্টারেস্ট 7%, বেটা কোএফিসিয়েন্ট হচ্ছে 0.8। হোয়াট ইজ ডিটারমিনেশন দ্য রেট অফ রিটার্ন অর কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এখানে আমরা কেই যদি বের করতে যাই, আমাদের কি কি দেওয়া আছে এখানে? RF দেওয়া আছে 7%, RM দেওয়া আছে 16%, দেন বেটা দেওয়া আছে 0.8। এখানে আরেকটু তথ্য আছে, মার্কেট রেট অফ রিটার্ন। একটু আগে আমি তোমাদের একটা CAPM মডেলের একটা অ্যাজিউম সিচুয়েশন দেখিয়েছি, যেখানে রিস্ক ফ্রি রিটার্ন আছে 7%, মার্কেট রিস্ক আছে 16%, আর বিটা কোএফিসিয়েন্ট আছে 0.8। এই গিভেন তথ্যগুলি দেখেই বোঝা যায় যে এই ক্যালকুলেশনটা হবে কিসের মাধ্যমে? CAPM মডেলের মাধ্যমে, যেখানে CAPM মডেলে আমাদের কস্ট অফ ইকুইটি সমান RF রিস্ক ফ্রি রিটার্ন প্লাস RM মার্কেট রিস্ক মাইনাস RF রিস্ক ফ্রি রিটার্ন ইন্টু বিটা কোএফিসিয়েন্ট, অর্থাৎ রিস্ক প্রিমিয়াম কতটুকু আছে সেটা বের করে আমার রিস্ক ফ্রি রিটার্নের সাথে যোগ করে দিলেই আমার কস্ট অফ ইকুইটি পেয়ে যায়। তাহলে কেই হচ্ছে, যেখানে RF আমার আছে 7% 0.07 প্লাস RF 16% 0.16 মাইনাস 0.7 ইন্টু 0.8, আমরা পাচ্ছি 14.2%। অবশ্যই আমার রিটার্ন, এই মডেলের মূল কথা হলো রিটার্নটা আমার কখনোই 14.2%-এর নিচে যাবে না। এই ডিসিশনটার কারণেই হচ্ছে এই মডেলটার থেকে এই কস্টটা আগেই বের করে নেওয়া হয়, যাতে আমার ডিসিশন নিতে সুবিধা হয় এবং বাজারের মূল্যায়ন করতে সুবিধা হয়, শেয়ারের মূল্যায়ন করতে সুবিধা হয়। এই রিটার্নটা কখনোই 14.2%-এর নিচে আসবে না, যেটা আমরা প্রথমেই বলেছি যে রিস্ক ফ্রি রিটার্ন অ্যান্ড রিস্ক প্রিমিয়াম এই দুইটার মিলিত রূপই হবে রেট অফ রিটার্ন বা কস্ট অফ ইকুইটি। তাহলে এখানে আমাদের রিস্ক ফ্রি রিটার্ন আর এইটুকু হচ্ছে রিস্ক প্রিমিয়াম মিলে আমরা পাচ্ছি কস্ট অফ ইকুইটি বা রেট অফ রিটার্ন 14.2%। এ পর্যন্ত কি তোমাদের কোনো সমস্যা আছে? যদি কোনো সমস্যা থাকে, যদিও তোমরা আমার সামনে নাই, তারপরে তো আমাদের একটা ওয়ে আছে। প্রত্যেকটা ক্লাসের পরেই আমি তোমাদের বলে থাকি যে যা কিছু সমস্যা আছে কমেন্টে জানাবে এবং সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা কমেন্টে জানাও তাহলে বুঝতে পারবো তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে দেখেছো
আর যদি না জানো তাহলে তো আমরা বুঝতে পারলাম না তুমি ক্লাসটা ঠিকমতো দেখলে কি না। যদি ঠিকভাবে বুঝে থাকো তাহলেও সেটা জানাও যে হ্যাঁ বুঝেছো, তাহলে আমরা পরবর্তী ধাপে যাব। আর যেখানে বুঝো নাই সেটাও জানাতে পারো। এবার আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিই। আমি এই ক্লাস নিয়ে 3টা ক্লাস নিলাম কস্ট অফ ক্যাপিটালের উপর। এখান থেকে আমার একটা শব্দ মাথায় আসছে, সেটা হলো কি, কস্ট অফ লাইফ। হোয়াট ইজ দ্য কস্ট অফ ইউর লাইফ? এটা তুমি একটু থিঙ্কিং করবা। যেখানে রেট অফ রিটার্ন আছে, কস্ট আছে, এবং পুরো লাইফটাকে যদি তুমি ক্যাপিটাল ধরো তাহলে সেখানে অবশ্যই কস্ট আছে। কস্টের চাইতে তাহলে রিটার্নটা বেশি হতে হবে। তাহলে তোমার রিটার্ন কি চাও আর তোমার কস্ট কি সেটা ডিটারমিন করে লাইফটাকে সুন্দরভাবে পরিচালিত করবে, ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। বেস্ট অফ লাক।